সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় মুক্তিযুদ্ধ জাদুঘর, একটি স্বপ্নের বিস্তার। আজকে স্বাধীনতার মাস। এই স্বাধীনতার মাসে আমরা আমাদের একটি অন্যতম গর্বের প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে কথা বলবো এবং জানতে চাইব আপনাদের কাছে, আপনারা যারা তিনজন আমরা জানি যে একেবারে এই স্বপ্নের গোড়া থেকে এর সাথে যুক্ত ছিলেন, এই স্বপ্নের বিস্তারে যুক্ত ছিলেন এবং এখনও এই স্বপ্নটিকে বহন করে নিয়ে যাচ্ছেন। আমরা জানি যে ৮ জন ট্রাস্টি এটা শুরু করেছিলেন, এই উদ্যোগটি। তার মধ্যে আপনারা তিনজন আছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন। প্রথমে রয়েছেন মফিদুল হক, ট্রাস্টি মুক্তিযুদ্ধ জাদুঘর, রয়েছেন ডক্টর সরওয়ার আলী, ট্রাস্টি মুক্তিযুদ্ধ জাদুঘর, এবং রয়েছেন জিয়াউদ্দিন তারিক আলী, ট্রাস্টি এবং সদস্য সচিব মুক্তিযুদ্ধ জাদুঘর। আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে আজকে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আমাদের ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। হরতাল অবরোধে প্রায় 2 মাস ধরে চলার পর শেষ হলো এসএসসির লিখিত পরীক্ষা। ফলাফলে বিরূপ প্রভাবের আশঙ্কা। এইচএসসিতে সতর্ক থাকার ঘোষণা শিক্ষামন্ত্রী। টানা 8 সপ্তাহ পর রোববার থেকে থাকছে না 20 দলের হরতাল। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। জনগণ প্রত্যাখ্যান করায় তাদের আর কোনো উপায় ছিল না, মন্তব্য আওয়ামী লীগের। উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন রোববার। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত 102 জনকে নোটিশ। পিকনিকের চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহীর বাঘায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে পিটিয়েছে এক শিক্ষক। অন্তত 10 জন হাসপাতালে, অভিযুক্ত শিক্ষক আটক। এবং রোববার বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। কিউইদের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার হাতছানি। অজিদের লক্ষ্য 5মবারের শিরোপার স্বাদ। আমরা এবার সরাসরি চলে আসবো আমাদের আজকের আলোচনায়, মুক্তিযুদ্ধ জাদুঘর, একটি স্বপ্নের বিস্তার, এই শিরোনামে। আমি প্রথমেই জানতে চাইবো যেটা আপনাদের কাছ থেকে, যে এই স্বপ্নটা আপনারা ঠিক কবে থেকে দেখতে শুরু করেছিলেন। এবং আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে 1996 সালের 22শে মার্চ যাত্রা শুরু করেছিল মুক্তিযুদ্ধ জাদুঘর, সেগুনবাগিচা এখন যেখানে আছে। কিন্তু স্বপ্নটা কবে থেকে শুরু হলো, মফিদুল ভাই বলবেন কি? স্বপ্নটা বোধহয় সবারই স্বপ্ন, যে এই যে একটা বিশাল মুক্তিযুদ্ধ, এই জাতি যে যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছে, এর স্মৃতিগুলো রক্ষিত হোক, এটা সর্বজনের আকাঙ্ক্ষা। এবং সেই আকাঙ্ক্ষার কিন্তু নানা রকম প্রয়াস, নানা রকম চেষ্টা ঘটছিল। কিন্তু 1975 সালের সেই ভয়ঙ্কর নিষ্ঠুরতার পরে গোটা ইতিহাসকে আবার একটা বিরুদ্ধ স্রোতের মধ্যে যাত্রা শুরু করতে হলো। ইতিহাসের নানা বিকৃতি ঘটছিল, ইতিহাসের অনেক অধ্যায় মুছে ফেলার চেষ্টা হচ্ছিল, এবং এর বিপরীতে মানুষের একটা সংগ্রামও চলছিল। তো এরই ধারাবাহিকতায় জাহানারা ইমামের যে আন্দোলন, সেটা একটা ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিল। এবং এই যে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্নে বিষয়গুলো যখন উঠে আসলো, আর আমরা বলা যায় যে নানাভাবে আমরা 8 জন একসঙ্গে চলেছি, নানা কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এক সময় হয়তো খুব প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তার নানা টানাপোড়েনে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এই যে সমাজের জন্যে, দেশের জন্যে, মানুষের জন্যে কিছু করার যে আকাঙ্ক্ষা সবাই বহন করে, আমরাও তারই শরিক ছিলাম। এবং সেখান থেকে মনে হচ্ছিল যে আমরা কি করতে পারি। তো আমার মনে হয় যে
বছর খানেক আগে থেকে এই চিন্তাটা শুরু হয় এবং নিজেরা বসে যে আলাপ আলোচনা, সেখান থেকে একটা সিদ্ধান্ত বেরিয়ে আসে যে একটা একটা জাদুঘর করা যায় কিনা। কেননা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের কোনো ব্যবস্থা কিন্তু তখন হয়নি। আর আমরা যদি সরকারের কাছে দাবি জানিয়ে যেতে থাকি তাহলে তখন মুক্তিযুদ্ধের 24 বছর চলছিল, 25তম বার্ষিকী আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছিল। তাহলে হয়তো আরো 24 বছর কেটে যাবে। বা সরকার যদি এটা উদ্যোগ নেয় তাহলে সরকারের যে অবস্থান তাতে মুক্তিযুদ্ধের একটা বিকৃত ইতিহাস সেখানে উপস্থাপিত হবে। আর আমাদের এটা আমরা খুব ভালোভাবেই বুঝেছিলাম যে 8 জন ট্রাস্টির ক্ষমতা নেই মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করার। কিন্তু এই প্রয়াসটা যদি দেশের মানুষ গ্রহণ করে তাহলে এটা সম্ভব হয়ে উঠবে। এবং সেই তাগিদ থেকে, সেই চেষ্টা থেকেই কিন্তু সমস্ত কিছু। আমরা এটা বলবো না যে 8 জন ট্রাস্টি এই জাদুঘরের প্রতিষ্ঠাতা। এই জাদুঘর আমরা বলি যে এটা প্রাইভেট মিউজিয়াম, বাট ইটস এ পিপলস মিউজিয়াম। এটা জনগণের প্রতিষ্ঠান। এবং এই জনগণের প্রতিষ্ঠানের যে সংগঠনটা, যে একটা জাদুঘর হলে একটা ভবন লাগে, একটা জায়গা লাগে, সেই কাজগুলো আমরা করার চেষ্টা নিয়েছি এবং সেভাবেই কাজগুলো হয়ে এটা যখন মানুষ গ্রহণ করেছে তখন এটা কিন্তু ওই স্বপ্ন বীজটা তখনই রোপিত হয়েছে। আর এই স্বপ্নের বিস্তার যেটা বললেন, খুব সুন্দরভাবে বলছেন, এই স্বপ্নের বিস্তারটা চলছে, কিন্তু জনমানুষের সম্পৃক্ততা, সমর্থন, সেটাই হচ্ছে এর মূল শক্তি। আমি ডাক্তার সরার আলী আপনার কাছ থেকে জানতে চাইবো যে তারপর তো ধীরে ধীরে শুরু হলো, একটা বাড়ি আপনারা পেলেন সেগুন বাগিচায়। আমরা জানি পুরনো একটা বাড়ি যেখানে এখনো আছে। এটা সম্ভবত আপনাদেরই একজন ট্রাস্টি আক্কু চৌধুরীর ওনার বোনের বাসা, শ্বশুর বাড়ি। যাই হোক, পেয়েছেন, কিভাবে পেলেন সেটা একটু, এবং তারপরে সংগ্রহ কিভাবে শুরু হলো। প্রথমে আপনারা মনে হয় শুরু করেছিলেন যে বিভিন্ন জায়গার বদ্ধভূমির মাটি সংগ্রহ করে, তারপর তো এখন তো অনেক সংগ্রহ, এবং আমরা যা জানি যে এইটুক ছোট্ট জায়গায় আপনারা সব সংগ্রহ প্রদর্শনও করতে পারছেন না এখন যা আছে। তো একটু যদি বলেন সংগ্রহের ব্যাপারটি। শুরুতে আমাদের 3 জনের বাইরে যে 5 জন, তাদের নাম বলা ভালো। জি জি। আমার মনে হয় যে আমাদের বাইরে রয়েছেন আলী জাকের, সারা জাকের, আসুজ্জামান নূর, আক্কু চৌধুরী এবং স্থপতি রবিউল হোসেন। মফিজ যেভাবে বলেছিল, ছাত্র আন্দোলনে আমরা প্রায় নানাভাবে যুক্ত ছিলাম। মুক্তিযুদ্ধে এসেছে সেটিতে যুক্ত হচ্ছে। বিজয়ের পরে আমরা নিজ নিজ পেশায় ফিরে গেছি। 25 বছর অপেক্ষা করেছি এই ধরনের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যেগুলো দেশ স্বাধীন হয়। সাধারণভাবে রাষ্ট্র এই ধরনের জাদুঘর করে, কিন্তু 25 বছর এরকম ঘটনা ঘটলো না। তারপরে মুহূর্ত যথার্থই বলেছে যে একটা ঝুঁকি থেকেই যায়, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সে তার মতো করে মুক্তিযুদ্ধ ইতিহাস সাজানোর চেষ্টা করে। বিশেষ করে 75-এর পরে একটা অঘটন ঘটেছে। যখন 94 সালের শেষের দিকে এই কাজটা শুরু করি আমরা, তখন প্রথম তো বাড়ির সন্ধান করাটা সবচেয়ে জরুরি ছিল। জাদুঘরের জন্য মানুষ বাড়ি যায় না। সেগুনবাগিচায় যে বাসাটি, যে বাসার মালিক মিসেস মজিদ, তিনি দয়া পরবশ এই বাড়িটি আমাদের জাদুঘরের জন্য দিয়েছেন এবং 19 বছর অতিক্রান্ত হলো, এখনো আমরা ওই ভাড়া বাড়িতেই রয়েছি। প্রথম দিকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা আপনি যথার্থই বলেছেন, যে কিছু বদ্ধভূমি, বিভাগীয় সদরগুলোর বদ্ধভূমির পবিত্র মাটি নিয়ে এসে জাদুঘর শুরু করব। প্রথম আমরা যাই খুলনায়, গোল্লামারি বলে একটা বদ্ধভূমি আছে খুলনার উপকণ্ঠে, রেডিও স্টেশন ছিল আগে, তার ঠিক সামনে। সেখান থেকে বদ্ধভূমি থেকে মাটি করার পরে আমরা ওখানে সিটি মেয়র ছিলেন তখন শেখ তৈয়বুর রহমান। আমি গল্প ছিল ঘটনাটা বলছি, কিন্তু ঘটনাটি খুব বেদনাদায়ক ঘটনা একটি। সেটি আমাদের প্রথম সংগ্রহ। যখন এই বদ্ধভূমি হস্তান্তর করছেন মেয়র, পিছনে আমাদের ট্রাস্টি আক্কু চৌধুরী বসেছিল। এক ভদ্রলোক একটা কাগজে মুড়ে একটা পোশাক তার হাতে তুলে দেয়। তারপর আক্কু চৌধুরী এটি আমাদের ওখানে হস্তান্তর করেন। সেটি আমাদের প্রথম সংগ্রহ। একটি মর্মস্পর্শী যেমন বিবরণ এটি, তেমনি মানুষের নৃশংসতা কি পর্যায়ে পৌঁছেছিল মুক্তিযুদ্ধের সময় তারও ঘটনা এটি। আব্দুল সালাম নামে একজন মুক্তিযোদ্ধা খুলনার দিঘিনালা গ্রামের বসবাস করেন। মুক্তিযুদ্ধের প্রথম দিকেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তার বাসা পাক বাহিনী গেছে।
এটিও আপনি সম্ভবত জানবেন যে শান্তি কমিটি প্রথম কিন্তু গঠিত হয় মৌলানা ইউসুফের অধীনে নেতৃত্বে খুলনাতেই। জন্য সভাপতি তাকে পথ দেখিয়ে নাই নিয়ে গেছিল নিশ্চয়ই। সালামকে না পেয়ে তার শিশু রেহানা 4 মাসের শিশু, তাকে এই পাক বাহিনী বুটের তলায় পিষে হত্যা করে। এটি আমাদের প্রথম সংগ্রহ। এরপর সালাম সাহেব কয়েক বছর বেঁচে ছিলেন। জাদুঘর হওয়ার পরে প্রতি বছরই বেশ কিছুদিন সময় নিয়ে ওখানে আসতেন। আমাদের কর্মীরা টুল দিত একটা, এবং টুলের উপর বসে একটা আত্মগ্লানিতে ভুগেছেন মৃত্যু পর্যন্ত। কারণ ওনার কাছে সবসময় মনে হয়েছে ওটি তো একমাত্র তার স্মৃতি, আর কোনো স্মৃতি তার কাছে নেই। ওখানে বসে চুপচাপ বসে থাকতেন সারাটা দিন ধরে। নিজেকে দায়ী করেছেন তার কন্যার মৃত্যুর জন্য। এই ধরনের স্মারক যে মানুষ দিয়েছে, এটি একটু খুব আশ্চর্য করে আমাদের। আমরা তো 8 জন একেবারেই সাধারণ নাগরিক। আমাদের প্রথম দিকে নিশ্চয়ই একটা সংশয় ছিল যে রাষ্ট্রনায়ক 8 জন সাধারণ নাগরিকের কাছে যে শহীদ পরিবারের মনে করেন একটা চশমা রয়েছে, একটা হাতঘড়ি রয়েছে, এটি তো তার পরিবারের সম্পদ, সেটি আমাদের হাতে তুলে দেবে এটি আমি ভাবিনি আমরা। কিন্তু আজকে দেখেন 19টি বছর পার হলো, 18,000-এর উপর স্মারক। তাতে উপলব্ধি করা যায় যে এমন একটি জাদুঘর হোক, এই যে কথাটি মুফতি বলেছে, এই স্বপ্নটি সম্ভবত দেশের লক্ষ লক্ষ মানুষ লালন করেছে। এবং 8 জন ট্রাস্টি আমরা উদ্যোগ নিয়েছি বটে, কিন্তু এই সাধারণ মানুষ যদি পাশে এসে না দাঁড়াতো, দেশে শুধু নয় বিদেশেও যদি পাশে এসে না দাঁড়াতো, তো এই মুক্তিযুদ্ধ জাদুঘর আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে যে মর্যাদায় আসীন হয়েছে, এই জায়গাটায় বলতে সম্ভবত আমরা কখনোই পৌঁছাতে পারতাম না। জিয়াউদ্দিন তারিক আলী, আপনার কাছে আসবো। আপনি যদি আরেকটু বিস্তারিতভাবে, আমরা জানি যে মুক্তিযুদ্ধ জাদুঘরের অনেক কর্মসূচি রয়েছে, মানে প্রথাগত জাদুঘরের বাইরেও আপনারা যেমন ভ্রাম্যমাণ জাদুঘর আছে আপনাদের, যেটা আপনারা গ্রামে গঞ্জে নিয়ে যান, তারপরে ছাত্রছাত্রীদের নিয়ে আসার জন্য আপনাদের ব্যবস্থা আছে, আপনারা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে থাকেন, আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান, যেমন চলচ্চিত্র উৎসব, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব, বিভিন্ন ধরনের। আপনি যদি আরেকটু বিস্তারিতভাবে আমাদের বলেন। আমাদের জাদুঘরটি হচ্ছে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড জাদুঘর। এটা হয়তো বললে একটু অত্যুক্তি হবে, কিন্তু পৃথিবীর আমরা অনেক জাদুঘরে গেছি, কিন্তু আমাদের মতো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড জাদুঘর আমি খুব কম দেখেছি। আমাদের কর্মসূচি সেরকম যে হ্যাঁ, একটা গ্যালারি থাকবে এবং সেখানে কিছু জিনিসপত্র দেখাবার ব্যবস্থা হবে, কিন্তু আমরা মানুষের কাছে গিয়ে ইন্টারঅ্যাক্টিভ একটা ব্যাপার, যেটি বর্তমানকালে মিউজিয়ামের নতুন কনসেপ্টের মধ্যে যেটা আসছে, ইন্টারঅ্যাক্টিভ হতে হবে মানুষের সঙ্গে, মানুষকে সম্পৃক্ত করতে হবে মিউজিয়ামের হিস্ট্রি এবং দেশের হিস্ট্রি সম্পর্কে। এই জায়গায় আমরা প্রথমে যে কাজটা শুরু করি এই সেটি হচ্ছে ঢাকা শহরের স্কুল ছাত্রছাত্রীদের আমরা নিয়ে আসি বাসে করে, তাদেরকে একটা ছবি দেখাই এবং তাদেরকে মুক্তিযুদ্ধ জাদুঘর তারা ঘুরে দেখেন, দেখে তারপরে তারা একটা কুইজে অংশগ্রহণ করেন, এবং কুইজে অংশগ্রহণ করার পরে সেটার প্রাইজ হয়। এতে তাদের সঙ্গে জাদুঘরের একটা বন্ধুত্ব স্থাপন হয়, এবং এই বন্ধুত্বের কারণে আমরা দেখেছি যে যারা প্রথম দিকে জাদুঘর দেখতে এসছে, তারা কিন্তু আজকে আমাদের একটা বেশ বড় একটা ভলান্টিয়ার গ্রুপ আছে। এই ভলান্টিয়ার গ্রুপের কিন্তু অনেকেই ওই জাদুঘরের সঙ্গে প্রথম তাদের যে সম্পৃক্ততা হয়েছিল, সেই সুবাদে তারা পরে এসে ভলান্টিয়ার হিসাবে যুক্ত হয়েছে।
এই ঢাকা শহরের জন্য আমাদের এই কর্মসূচি আছে এবং প্রায় প্রত্যেক দিনই আমরা এই কর্মসূচি করি। ঢাকা শহরে আমরা এখন পর্যন্ত 1,80,000 বা 85,000 ছেলে মেয়েদের নিয়ে আসতে পেরেছি জাদুঘরে। কিন্তু এর চেয়ে বড় আরেকটি কার্যক্রম আমাদের আছে, সেটি হচ্ছে আমাদের প্রথম দিকে ছিল একটি বাস, তারপরে সরকার আমাদের এই সরকার আমাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদেরকে আরেকটি বাস দেন, কারণ এটার এফেক্টিভিটি এত বেশি যে সবাই এটার ব্যাপারটা অনুধাবন করতে পেরেছিল। এবং আমরা এখন 2 বাস নিয়ে দেশের 64টি জেলার মধ্যে প্রায় 58টি জেলা বা 57টি জেলায় আমরা যেতে পেরেছি। এবং সেখানে আমরা কি করি, সেখানে আমরা ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ নিয়ে যাই। তার মধ্যে শতিনেক আর্টিফ্যাক্টস থাকে, কিন্তু ছবিটি থাকে, মুক্তিযুদ্ধের ইতিহাসের ছবিটি থাকে 22 মিনিটের। তারপরে আমরা মানবাধিকার সম্পর্কে দেশের এই প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদের, আমি এটা গর্বের সঙ্গে বলতে চাই যে এই প্রত্যন্ত অঞ্চলের এই স্কুল কার্যক্রমে আমরা প্রায় 11 লক্ষ ছেলে মেয়েদেরকে ইনভলভ করতে পেরেছি দেশের প্রত্যন্ত অঞ্চলে। হ্যাঁ, অনেক বছর ধরে ঠিকই, কিন্তু 11 লক্ষ ছেলে মেয়ে এর মধ্যে ইনভলভ হয়েছে। এবং তাদেরকে আমরা সম্প্রীতি, সমাজের সম্প্রীতি সম্পর্কে একটা শিক্ষা দেবার চেষ্টা করি। এই দুটো আমাদের কার্টুন সিরিজ আছে। একটি কার্টুন সিরিজ হচ্ছে সম্প্রীতির, যে আমি শুধু এই গ্রামের বাসিন্দা না, আমি এই বাংলাদেশের বাসিন্দা এবং আমি পৃথিবীর বাসিন্দা। সেই যে রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, সেই জায়গাটা আমরা তাদের শেখাবার চেষ্টা করি। আর একটি কার্টুন সিরিজ আছে, সেটি হচ্ছে মানবাধিকার বিষয়। এই যে 1948 সালে যে মানবাধিকার যেটা স্বীকৃত হয়েছে, সেটিও আমরা একটি পোস্টার সিরিজের মাধ্যমে দেখাই। কিন্তু সবচেয়ে বড় আমাদের যে সাকসেস, সেটি হচ্ছে যে আমরা এই ছেলে মেয়েদেরকে যখন তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তখন তাদেরকে আমরা বলি যে তোমাদের শুরু করেছিলাম তোমাদের বাবা মা চাচা চাচিদের নিয়ে, কিন্তু এখন আর বাবা মা চাচা চাচিদের বলি না, এখন বলি দাদা দাদি নানা নানিদের সঙ্গে তোমরা মুক্তিযুদ্ধের কথা বলো। তারা মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী। এই প্রত্যক্ষদর্শীর তোমরা একটা অ্যাকাউন্ট নাও, তোমরা তাদের কাছে এই প্রত্যক্ষদর্শীর ভার্সনটা শোনো, শুনে তোমরা এটা লিখে ফেলো, লিখে তোমাদের স্কুল যে নেটওয়ার্ক টিচার আছে, টিচারের মাধ্যমে আমাদের কাছে পাঠাও। আমরা এটি তো সংরক্ষণ তো করবই, আমরা এটি ওয়েব পেজে রাখব এবং আমরা বছরে বছরে বই বার করি, এর মধ্যে বেস্ট যে লেখাগুলো সেটি। এই প্রক্রিয়াতে আমাদের কাছে এখন প্রায় 23,800 লেখা আমাদের কাছে জমা আছে। এটি পৃথিবীর ওরাল হিস্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য রিচেস্ট কালেকশনস। এত বড় ওরাল হিস্ট্রি কালেকশন। হ্যাঁ, কোয়ালিটি নিয়ে হয়তো অনেকে অনেক রকম কথা বলতে পারেন, কিন্তু কালেকশন হিসাবে আমরা এই দেশের ভবিষ্যৎ নাগরিকের জন্য, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ মুক্তিযুদ্ধকে কিভাবে দেখেছে, মুক্তিযুদ্ধ দ্বারা কিভাবে তারা অ্যাফেক্টেড হয়েছে, এই স্মৃতির ভাণ্ডারটি এই ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা দেশের জন্য, ভবিষ্যতের জন্য রেখে যেতে পারছি। এটি আমাদের মনে হয় একটি বড় অর্জন। ধন্যবাদ। আমি আবার মফিদুল ভাইয়ের কাছে আসবো। আরও কিছু কর্মসূচির কথা আমরা যেগুলো মানে বিশেষ করে আপনি সেগুলোর সাথে
বিশেষভাবে যুক্ত ছিলেন। গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। তারপরে মুক্তি ও মানবাধিকার বিষয়ে প্রামাণ্যচিত্র উৎসব প্রতি বছর আয়োজন করে যাচ্ছে, এবং মুক্তির উৎসব একটা বড় করে কিন্তু হয়। হ্যাঁ, এগুলো সম্পর্কে একটু যদি সংক্ষেপে বলেন। আমার মনে হয় ওই কথাটা যে একটা মিউজিয়াম কিন্তু একটা চার দেয়ালের মধ্যে আবদ্ধ একটা প্রতিষ্ঠান না। একটা হচ্ছে মিউজিয়ামের দেয়াল নেই, মিউজিয়াম দেয়ালের বাইরে চলে যাচ্ছে, আর এই চলে যাওয়ার জন্য যেই অবলম্বনগুলো ব্যবহার করা হচ্ছে, নানা রকম অ্যাক্টিভিটি হচ্ছে তার একটা দিক। ঢাকা শহরে যে সারা বছর জুড়ে যে ছেলেমেয়েদেরকে নিয়ে আসা হয়, আমরা একটা পরিবহনের ব্যবস্থা করি, তারা এসে যে জাদুঘরটা দেখে, এই দেখার যে প্রতিক্রিয়াটা তার মধ্যে হয়, সেটা একটা আমাদেরকে খুব উৎসাহিত করে। এবং প্রতি বছর একটা মুক্তির উৎসব আয়োজন করা হয়, যে এই বছর যত ছেলেমেয়ে জাদুঘর দেখেছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। আচ্ছা আচ্ছা। তো এই অনুষ্ঠানটা তো একটা খুব বড় জায়গা দরকার। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে এটা হয়ে থাকে। এই বছর এই হরতাল অবরোধের জন্য এটা যথাসময়ে হতে পারেনি, আমরা আশা করছি খুব শীঘ্রই এটা হবে। তো সেখানে আমাদের প্রায় 8-10 হাজার এই একেবারেই মানে নবীন মুখ ছাত্রছাত্রী তারা সমবেত হয়, তারাই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, তার সঙ্গে দেশের বিশিষ্ট শিল্পীরাও এসে যোগ দেয়, এবং সবাই কিন্তু স্বেচ্ছায় এটার মধ্যে অংশগ্রহণ করে। আমাদের বড় বড় গায়ক গায়িকা, ব্যান্ড সঙ্গীতের যারা খুব জনপ্রিয় তারকা, সকলেই এসে দেশের গান, মুক্তির গান এগুলোতে পরিবেশন করেন। ছাত্রছাত্রীরা সমবেতভাবে একটা শপথ নেয়, এবং এই যে প্রায় অর্ধ দিবসের যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু তাদের জন্য একটা উৎসব তো বটেই, তাদের জীবনে কিন্তু একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। তো মুক্তিযুদ্ধ জাদুঘর পরিভ্রমণটাই আমরা দেখেছি যে একটা ছাপ ফেলে তার হৃদয়, আর সেটা যখন এমন একটা কালেকটিভ ইভেন্টের মধ্যে যায়, তখন কিন্তু সেটা আরেকটা শক্তির জন্ম দেয়। ফলে এই অ্যাক্টিভিটিটা আমাদেরকে জন্য খুব উৎসাহব্যঞ্জক। আর নানা রকমভাবে আমরা চেষ্টা করি যে আমাদের এখানে কিন্তু চিত্রশিল্পীরা প্রতি বছর এসে ছবি এঁকে সেই ছবিগুলো জাদুঘরকে আবার কন্ট্রিবিউট করে যান, এবং সেটার মাধ্যমে আবার একটা তহবিল সংগৃহীত হয়। আমাদের যারা চলচ্চিত্র নির্মাতা তারা কিন্তু নানাভাবে চলচ্চিত্র নির্মাণ করছেন, আমরাও চেষ্টা করি আমাদের সীমিত সামর্থ্যে যে তথ্যচিত্র নির্মাণে কিছু কিছু উৎসাহ দেওয়া। আমরা হয়তো একটা আংশিক সমর্থন দেই। আমাদের একটা ছোট্ট একটা স্টুডিওর মতো আছে, যেখানে প্যানেল আছে, ক্যামেরা আছে, সেগুলো তারা ব্যবহার করতে পারেন। এরকম করে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। আর দ্বিবার্ষিকভাবে একটা মুক্তি ও যে যে চলচ্চিত্র উৎসবের কথা বললেন, যে মুক্তি ও স্বাধীনতার প্রামাণ্যচিত্র উৎসব দ্বিবার্ষিক হয়। দ্বিবার্ষিকভাবে, তাতে দেশ বিদেশের ছবিগুলো সেখানে প্রদর্শিত হয়। তবে যেটা সবচেয়ে বড় যে দিকটা, যে এই জাদুঘর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতার 25 বছর পরে। এর মধ্যে যেই প্রজন্ম গড়ে উঠেছে তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধ দেখেনি, আর এখন তো আরেক প্রজন্ম বেড়ে উঠছে যাদের পিতারাও স্বাধীনতা যুদ্ধ দেখেনি, এরকম আর কি। ফলে তার কাছে 71-এর বাস্তবতাটা মেলে ধরা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই মেলে ধরার জন্য যে বাস্তব উপকরণ মুক্তিযুদ্ধ জাদুঘর লাভ করেছে নানা রকম মানুষের কাছ থেকে, সেটা কিন্তু একটা বিশাল একটা সম্পদ। এবং এই হিস্টোরিক্যাল জার্নিটা যখন একটা ছেলে মেয়ে করে জাদুঘরের ভেতর দিয়ে, তখন কিন্তু তার সামনে ইতিহাসের সত্যটা অনেক পরিষ্কার হয়ে যায়। ইতিহাসটা কেবল 9 মাসের যুদ্ধ নয়, ইতিহাসটা কেবল কে কি ঘোষণা করলো আগে পরে সেটা নয়, ইতিহাসটা হচ্ছে একটা মানুষের দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের পরিণতি। আমরা একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। স্যার, আমি সাধারণ কবি পুরানা প্রশ্ন। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের জাদুঘর, যিনি মুক্তিযুদ্ধের কমান্ডার চিফ ছিলেন জেনারেল ওসমানী, ওনারও তো ছবি নাই। টুয়াইসি একে খন্দকার, ওনারও ছবি নাই। তো এটা কি হয়ে গেল না যে পাড়াপড়শি ঘুম নাই, যার বিয়ে তার খবর নাই, ওই রকম হয়ে গেল না স্যার? ধন্যবাদ ধন্যবাদ। একটু আমার মনে হয় উত্তরটা খুব সহজ। জেনারেল ওসমানী জি না, প্রথম হচ্ছে যে আপনি যে দোতলায় যেখানে মুক্তিযুদ্ধ যে অংশ, যে সশস্ত্র মুক্তিযুদ্ধ অংশ যেখানে শুরু, সেখানে একটা বড় তৈলচিত্র আছে শুধু না, নিচে যেখানে আমাদের আমবাগানে যেখানে শুরু হয়েছিল ওই যে শপথ গ্রহণ, ওখানে খন্দকার মোস্তাক ছাড়া সমমন্ত্রণের ছবি আছে, এবং খুব বড় করে আকারে জেনারেল ওসমানের ছবি আছে। উপরতলায় বারান্দায় যেখানে বলেছিলাম, এই খন্দকার সাহেব, রব সাহেব, সেক্টর কমান্ডার যারা ছিলেন, তাদের পৃথক পৃথক ছবি আছে। আমি ওনাকে অনুরোধ করবো যে উনি যদি আরেকবার অনুগ্রহ করে, যেহেতু পল্টনে থাকেন, উনি সেগুন বাগিচায় যদি আমাদের জাদুঘরটা আরেকবার দেখেন, তাইলে তার ওনার মধ্যে যে বিভ্রান্তি জুটেছে সেটি কেটে যাবে।
আমরা একটু আবার তারিক আলী আপনার কাছে আসি, একটু জানতে চাইব যে জাদুঘর আমরা জানি যে নতুন ভবন নির্মিত হচ্ছে এবং সরকার একটা জমি আপনারা পেয়েছেন, মানে যদিও অর্থ দিয়ে কিনতে হয়েছে জমিটা, তারপরও প্রায় 3 বিঘার মতো জায়গা যেখানে নতুন ভবন হচ্ছে এবং নতুন ভবনটা আপনারা এর নকশা, আমরা যতটুকু জানি যে নকশা আপনারা একটা দেশব্যাপী কম্পিটিশনের মাধ্যমে নকশাটা নির্বাচন করেছেন। আধুনিক কনসেপ্টের একটি জাদুঘর যেখানে 2টি পার্ট থাকবে, আসলে একটি স্থায়ী সংগ্রহশালা থাকবে আর একটি অস্থায়ী প্রদর্শনী কক্ষ থাকবে। একটু যদি আপনি খোলাখুলি বলেন, এবং যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে একেবারেই সেই আমাদের সেই বাঙালির ইতিহাস, 1000 বছরের ইতিহাস প্রায় তুলে ধরা হবে, যাতে করে একটা পরিপূর্ণ ইতিহাসটা জানতে পারে এই প্রজন্ম। একটু যদি আপনি নতুনভাবে যে জাদুঘরটা গড়ে তোলা হচ্ছে সেটির একটু বিশেষত্বগুলো আমাদের সংক্ষেপে বলেন। মফিদুল যেরকম প্রথমেই বলেছিলেন যে একটি ঘোষণা বা একটি বাঙালির যে এই সাধনা, তার নিজের মুক্তির সাধনা, সেই মুক্তির সাধনা তো 10 বছর বা 20 বছর বা 30 বছর পুরানো নয়, এমনকি 1947 সালেরও নয়। বাঙালির মুক্তির সাধনা শুরু হয়েছে এই যে হক ভাইয়ের কবিতার লাইন বলতে হয় যে পায়ে উর্বর পলি, বুকে চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। আমাদের তো সেই ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে আজ থেকে 2000 বছর আগের। বাঙালির ইতিহাস সেভাবেই দেখতে হবে। বাঙালি যে একভাবে এক থেকে একটা এভলিউশন হয়েছে, তার সেই এভলিউশনের ভেতরে তার অনেক রকম ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে, তার রিলিজিয়াস চেঞ্জেস হয়েছে বারে বারে। আমরা এককালে এক ধর্মের ছিলাম, আমরাই আবার আর এক ধর্মে গেলাম, আমরাই আবার তারপরে আর এক ধর্মে গেলাম। এই যে এভলিউশনটা, এটি আমরা প্রথম গ্যালারিতে দেখাবার চেষ্টা করি এবং প্রথম গ্যালারিটা শেষ হয় 1947 সালে। আমরা নতুন যে জাদুঘর, সেই জাদুঘরে এই প্রথম গ্যালারিটা এভাবেই কনসেপচুয়ালি আমরা এভাবেই রাখার চেষ্টা করব যে বাঙালির ইতিহাস, বাঙালির যে একটি গৌরবের ইতিহাস আছে, সেই গৌরবের ইতিহাস, তার মধ্যে তার যে ডেভেলপমেন্ট, তার ধর্মের, তার চিন্তার, তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তার শিক্ষার ডেভেলপমেন্ট, এই সমস্তই তার মধ্যে স্থান পাবে। এই প্রথম গ্যালারিটি সেটি। দ্বিতীয় গ্যালারিটিও এই পুরাতন ইয়েটাই ফলো করবে। পাকিস্তানি আমলে আমাদের সংস্কৃতির উপরে যে আঘাত আসলো, সেই আঘাতের বিরুদ্ধে আমাদের যে প্রথম উচ্চারণ, সেটি হচ্ছে 1948 সালের মার্চ মাসে। ইনফ্যাক্ট অনেকে বলেন তারও আগে, কিন্তু মার্চ মাসের 48 সালে প্রথম উচ্চারণ হচ্ছে যে রাষ্ট্রভাষাকে, বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই যে এভলিউশনটা পাকিস্তানি আমল পর্যন্ত, আপনার 1970 সালের নির্বাচন পর্যন্ত আমরা দ্বিতীয় গ্যালারিতে দেখাই এবং আমরা নতুন যে জাদুঘরে সেখানেও আরো বিস্তৃত আকারে এটি দেখাবার চেষ্টা করব। টোটাল কত স্কোয়ার ফিট হবে, মানে একটা আন্দাজ? টোটাল বিল্ডিং প্রায় 2 লক্ষ স্কোয়ার ফিটের উপরেই হবে, আর এখন তো আছে আমাদের মাত্র 2000 স্কোয়ার ফিট। কিন্তু গ্যালারি, শুধুমাত্র গ্যালারি হচ্ছে আপনার 50,000 স্কোয়ার ফিটের কাছাকাছি, এবং তাছাড়া একটি এক্সিবিশন গ্যালারি থাকছে, যেটিকে আমরা টেম্পোরারি গ্যালারি বলি। টেম্পোরারি গ্যালারিতে আমরা, এই গ্যালারিটি বাংলাদেশে অন্য সবচেয়ে আধুনিক গ্যালারি, এবং এটিতে মিউজিয়াম অফ মডার্ন আর্ট বলেন বা টেট গ্যালারি বলেন বা গুগেনহাইম মিউজিয়াম বলেন, এদের গ্যালারিতে যে এনভায়রনমেন্টাল
কোয়ালিটি আছে, ইনফ্যাক্ট তার চেয়েও বেশি আছে আমাদের, কারণ আমরা এখানে ডাস্ট কন্ট্রোলও করি। ডাস্ট কন্ট্রোল ওই ওই গ্যালারিটিতে ডাস্ট কন্ট্রোল আছে 99.95%। 0.2 মাইক্রনের যে কোনো পার্টিকেল ওখানে এলিমিনেটেড হবে, প্রায় একটা স্টেরিল ঘরের মতো। সেই জন্য আমরা ভবিষ্যতে ভাবছি যে পৃথিবী থেকে অনেক গ্যালারি থেকে বাংলাদেশে এবার শিল্প কর্ম এগুলো আমরা আনতে পারব। কোনো অডিটোরিয়াম বা ওপেন স্পেস কি আছে কাটতে থাকে? ওপেন স্পেস আছে, একটা অ্যাম্ফি থিয়েটার আছে যেখানে ছাত্রছাত্রীরা এসে জড়ো হবে, জড়ো হয়ে নানা রকম অ্যাক্টিভিটি করবে, ওপেন। আর আছে অডিটোরিয়াম। অডিটোরিয়ামটা যদিও কিঞ্চিত ছোট, কিন্তু অডিটোরিয়ামটি খুব মডার্ন অডিটোরিয়াম হবে, এবং আমরা এখানে কোনো রকম শর্টকাটস নিচ্ছি না। অডিটোরিয়ামটিও খুব আধুনিক অডিটোরিয়াম হবে। বাংলাদেশে আমার ধারণা এরকম অডিটোরিয়াম আর আগামী কয়েক বছর পর্যন্ত হবে না, এরকমই আমার ধারণা। আমি ডাক্তার স্যার আলী আপনার কাছে আবার আসবো যে আপনি যদি আরো দুই একটি মানে বিরল সংগ্রহের কথা যদি বলেন। একটা তো হচ্ছে মনে করুন যে আমি দু একটি বলতে পারি যে যেমন অসহযোগ আন্দোলন যখন হয় তখন যশোরের এমপি মুশতাক আহমেদ মৃত্যুবরণ, উনি প্রথম হত্যাকাণ্ডের শিকার হন পরিষদ সদস্যের মধ্যে। তিনি যে মিছিলটি করেছিলেন সেই মিছিল অগ্রভাগে তিনি, এটি আমাদের দ্বিতীয় গ্যালারিতে এবং তৃতীয় গ্যালারিতে রয়েছে। অসহযোগ আন্দোলনের বেশ কিছু বিরল ছবি, বিশেষ করে নারীরা যে ভূমিকা রেখেছে সেটি একটা জায়গায় রয়েছে। নারীর বিষয়ে বলতে গেলে আরেকটি বিষয় অবশ্যই উল্লেখ করা উচিত যে সমগ্র পাকিস্তান আমল ধরে আমাদের দেশে বাংলাদেশের ছাত্রী ও নারীরা যে ভূমিকা রেখেছেন তার বেশ কিছু নিদর্শন আমরা সেখানে দেখতে পাবেন। শহীদ পরিবারের যে সামগ্রী, যে কথাটা আমি আগে বলেছিলাম যে তারা এইটি দিয়ে একটা বিরাট ঔদার্যের প্রমাণ রেখেছেন, সেই জায়গাটাই আমাদের একটা সীমাবদ্ধতা ছিল। যে কথাটি মনে করেন আমাদের কাছে 18,000 স্মারক আছে, আমরা মাত্র 1300 প্রদর্শন করতে পারি। কাজে অনেক শহীদ পরিবার আমাদের কাছে দিয়েছেন যাদের স্মারক আমাদের প্রদর্শিত জায়গায় নেই। এখন গ্যালারিটি বড় হলে অনেকের স্মারক আমরা দেখতে পাবো। যেমন এখানে ধরুন যে নানা ধরনের মানুষ বাংলাদেশে বসবাস করে, যে এই হানাদার পাকিস্তান বাহিনীর হাতে যে কোরআন শরীফ পুড়ে গেছে সেই ইয়েটিও তো রয়েছে। আমার মনে পড়ছে আমি অনেক আগে ভিজিট করেছিলাম যে বঙ্গবন্ধুর কাছে লেখা একজন চিঠি, একটা চিঠি বঙ্গবন্ধুর কাছে, যে ভাষাটা বোধহয় আমি মিস করলে মুখুল বলতে পারবে, অল গ্রেট থিংস আর অ্যাচিভ থ্রু গ্রেট স্যাক্রিফাইস। একটা চিঠির কথা বলছে। এবং ধরেন বীরাঙ্গনা যদি আমি ধরি, বীরাঙ্গনাটা কিন্তু যে একটা মানে গভীর পীড়ন ঘটেছে, যে পীড়নটা কিন্তু নীরবে আছে, এটা কিন্তু প্রকাশিত ওরকম হয়নি। এখন এটা কিভাবে প্রকাশ করা? আমরা কিন্তু এমন সব স্মারক পেয়েছি যেটা অবিশ্বাস্য আর কি, যে এরকম স্মারক মানুষের কাছে ছিল এবং আমাদের কাছে এসে তুলে দিয়েছে। একটা তো যে বীরাঙ্গনার যে ছবিটি নাইবুদ্দিন আহমেদ তুলেছিলেন, যেটা একটা আইকন বলা যায়, যে উনি এই মেয়েটির ছবিটা যখন তুলেন উনি ওভাবেই তার চুলটার সামনে দিয়ে, এই মেয়েটির পরিচয় ওনার জানা ছিল, কিন্তু আমরাও কখনো ওনাকে জিজ্ঞেস করিনি, উনিও কখনো আমাদেরকে সেটা প্রকাশ করেনি। কিন্তু এই মেয়েটি কিন্তু গোটা জাতির যে নারীর যে নিষ্ঠুরতার মধ্যে দিয়ে তারা গিয়েছে তার একটা কিন্তু অসাধারণ একটা প্রতীক হয়ে গেছে। আর উনি তখন যে আর্মি ক্যাম্পে যে চুড়ি বা শাড়ি বা চুলের অংশ পড়েছিল সেরকম কিছু কিছু ছবি তুলেছেন, সেগুলো ওনার কিন্তু সব ছবি উনি মুক্তিযুদ্ধ জাদুঘরে দিয়েছেন, আমরা কিছু হয়তো সেখানে প্রদর্শন করতে পেরেছি। আবার দেখেন বীরাঙ্গনা দুজন কিশোরীর ছবি আছে কিশোরগঞ্জে, তাদেরকে আর্মি তুলে নিয়েছে, তাদের কিন্তু আর কোনো খবর পাওয়া যায়নি। তাদের পরিবারের কাছে যে ছবিটি গচ্ছিত ছিল সেটা মোহাম্মদ সাইদুর আমাদের জন্য কিন্তু প্রচুর সংগ্রহ এনে দিয়েছেন, যে লোক শিল্প সংগ্রাহক এনে দিয়েছেন। আবার এটা অঞ্জলি লাহিড়ী তুলেছিলেন, তিনি মুক্তিযুদ্ধের মানে পরপরই 16 ডিসেম্বর পরপরই সিলেটে এসেছিলেন। তিনি শিলং অঞ্চলে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কাজ করেছিলেন।
তিনি আবার সেই 40-এর দশকে যে আইপিটিএ বা সুরমা ভ্যালি স্কোয়াড তার সদস্য ছিলেন। ফলে এই যে একটা পরম্পরা, যে বৃহত্তর সিলেটের এক নারী, পরে তিনি ভারতে চলে যান, শিলংয়ে তিনি তার কর্মকাণ্ড, আবার মুক্তিযুদ্ধের সময় তিনি বিপুলভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। তো তিনি এসে যে পাক বাহিনীর বাংকার, সেই বাংকারের দেয়ালের ছবি তুলেছেন, যেখানে ইরোটিক ড্রয়িং করা, এবং সেখানে যে ড্রয়িং এবং তার যে ইঙ্গিত সেটা বুঝিয়ে দিয়েছে যে এই বাংকারে কি ঘটেছিল। আবার মুক্তিযুদ্ধের প্রায় শেষ লগ্নে একজন কিশোরীকে সেনাবাহিনী এসে অপহরণ করে নিয়ে যায়, পরে স্বাধীনতার পর সেই কিশোরী তার ঘরে ফিরে আসে। তার পিতা বঙ্গবন্ধুকে একটা চিঠি লিখেছিল, এবং যেটা বললেন যে অত্যন্ত মর্মস্পর্শী। আমরা কিন্তু সেই চিঠিতে তার স্থানটা, এই দিকগুলো আমরা একদমই কালি দিয়ে মুছে দিয়েছি, যেন সেই পরিচয়ের জন্য না থাকে, কিন্তু চিঠিটা সেখানে আছে। তো এই চিঠিটাও খুব মানে একটা আরেকটা ইতিহাস যে কীভাবে আমাদের কাছে এলো। তো এইভাবে এই স্মারকগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা এই বেদনা এবং এই যে মানে ভয়ঙ্কর নিষ্ঠুরতা সেগুলোকে তুলে ধরতে পারছি, এবং আরও নানাভাবেই সেটা ঘটছে। আর যেটা আপনি বললেন যে নানা কর্মসূচির মধ্যে একটা বড় কর্মসূচি কিন্তু আমাদের রয়েছে, যে এই যে গণহত্যার বিচার, এই বিচারের যে দাবি, এই স্মৃতি কিন্তু সেই দাবিটাকেই তুলে ধরে। ফলে মেমোরিয়ালাইজেশন কিন্তু ইজ অলসো এ কল ফর জাস্টিস। আর এটার সঙ্গে মিলে কিন্তু আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হওয়ার পরে আন্তর্জাতিকভাবে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে সম্পর্কটা বাড়ছে, কেননা বিশ্বব্যাপী তো একটা আন্দোলন আছে। এই জেনোসাইড তো কেবল বাংলাদেশে হয়নি, পৃথিবীর নানা দেশে হয়েছে, এবং এই বিচারের জন্য তো বিশ্বব্যাপী একটা সংগ্রাম চলছে। 1999 সালে এটা আক্কু চৌধুরী তখন এই উদ্যোগটা নিয়েছিলেন, এবং আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স গঠন করেছি, যে ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর সাইটস অফ কনসার্নস, যে চৈতন্যের পীঠ বলা যায়, এবং পৃথিবীর 9টি জাদুঘর মিলে এটা গঠন করেছে। এখন এর সদস্য সংখ্যা 300-এরও বেশি, এবং সেই 9 জাদুঘরের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, দক্ষিণ আফ্রিকার অ্যান্টি অ্যাপারথাইড মিউজিয়াম আছে, ডিস্ট্রিক্ট 6 মিউজিয়াম, আরও এরকম খুব তাৎপর্যপূর্ণ জাদুঘর। আবার এই জাদুঘরের সুবাদেই কিন্তু আমাদের সঙ্গে যখন এখানে বিচারটা শুরু হলো, তখন কিন্তু ইয়েল ইউনিভার্সিটি ল স্কুল, তার যিনি একজন প্রফেসর, আমাদের সঙ্গে যোগাযোগ হলো। তিনি তার ছাত্রছাত্রীদের নিয়ে আসলেন একটা স্টাডি প্রোগ্রামে, এবং বাংলাদেশের জাস্টিস সিস্টেমটা এবং জাস্টিসটা কেন গুরুত্বপূর্ণ এইসব এক্সারসাইজ করলেন। এবং এর ফলে যেসব যোগাযোগ আমাদের প্রতিষ্ঠা হলো, তার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা এই যে আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স, কিংবা এই যে জেনোসাইড ওয়াচ বা প্রিভেনশন অফ জেনোসাইড, যত রকম এফোর্ট আছে, বড় এফোর্ট, তার সঙ্গে আমাদের একটা যোগসূত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা কিন্তু 4টি বড় সম্মেলন করতে পেরেছি অন বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড জাস্টিস, এবং সর্বশেষটি এই ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হলো। প্রায় 17 জন বিদেশি প্রতিনিধি এসেছিলেন। সেখানে আইসিসি প্রসিকিউটর থেকে শুরু করে আমরা একটা জাজেস প্যানেল করেছিলাম, যেখানে আর্জেন্টিনার এই ট্রাইব্যুনালের জাজ, কম্বোডিয়া ট্রাইব্যুনালের জাজ, এবং বাংলাদেশ ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত একজন জাজ ছিলেন। এবং এই সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71 সালে যেমন একটা গ্লোবাল একটা অ্যাটেনশন পেয়েছিল, এবং বিশ্ব মানবের একটা সৌহার্দ্য এবং সহানুভূতি, সহযোগিতা পেয়েছিল, আমাদের বিচার ব্যবস্থাটাও কিন্তু আমাদের আজকে সেই জায়গায় নিয়ে গেছে, যে 4 দশকের বিচারহীনতার পরও একটা জাতি নিজে ঘুরে দাঁড়িয়ে এই যে গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিচার করছে। ফলে এর সঙ্গে আন্তর্জাতিক সংযোগ ঘটিয়ে এই অভিজ্ঞতাগুলো বিনিময় করা, আবার আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলোকে বাংলাদেশে নিয়ে আসা, এই কাজটি বোধহয় মুক্তিযুদ্ধ জাদুঘর হওয়ার ফলে আমরা বলবো যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, জাতি এই কাজটির সূচনা করেছে, এবং আন্তর্জাতিক সমাজ তার সঙ্গে যুক্ত হচ্ছে। এটাই বোধহয় মুক্তিযুদ্ধ জাদুঘরের একটা বড় দিক, যে একেবারে সাধারণ একজন মানুষ, তিনিও তার সংগ্রহ দিয়ে বা তার সম্পৃক্তি দিয়ে এখানে জাদুঘরের এই কাজটাকে সমৃদ্ধ করছেন। আজকের প্রজন্মের ছাত্রছাত্রীরা এই ওরাল হিস্ট্রি প্রজেক্ট, যে আমরা যখন দেখি যে আমাদের এই মুক্তিযুদ্ধ জাদুঘরের ডিসপ্লেটা তাকে বিপুলভাবে উৎসাহিত করে, সে কিছু করতে চায়। আমাদের যে মোবাইল মিউজিয়ামটা যখন যায়, যে মন্তব্য খাতা, সেখানে আমরা দেখি যে বেশিরভাগ ছেলেমেয়ে লেখে যে আমার যদি 71 সালে জন্ম হতো আমি মুক্তিযুদ্ধে যোগ দিতাম। তো আমাদের মনে, আমরা তখন বলি ঠিক আছে 71 সাল এটা না, এটা 96 সাল, কিন্তু তুমি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে পারো, এখনো সুযোগ আছে। আসলে এই একটি চেতনার জাদুঘর, একটি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি জাদুঘর। কি বলবো, এই একটি অনন্য একটি প্রচেষ্টা আপনারা শুরু করেছিলেন, যদিও তারপরে সব মানুষ, আমি তো মনে করি বাংলাদেশের সব মানুষ এখন এর সাথে যুক্ত,
কিন্তু আপনারা যে 8 জন এটি স্বপ্ন দেখেছিলেন বা স্বপ্নটা বুনেছিলেন, শুরু করেছিলেন, তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। আমি উল্লেখ করি বাকি যারা আছেন, যদিও আপনি বলেছেন, আরেকবার উল্লেখ করব, আলী জাকের, সারা জাকের, আসাদুজ্জামান নূর, আক্কু চৌধুরী, আমাদের স্থপতি রবিউল হুসাইন, আপনারা 3 জন আজকে এখানে আছেন, মফিদুল হক, ডাক্তার সরোয়ার আলী এবং জিয়াউদ্দিন তারিক আলী। আপনাদের সারা বাংলাদেশের সবার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।